নমস্কার। আজকের গল্প ৩০২ ধারা। গল্প এবং গল্প লেখনীতে আমি তানিয়া। গল্পটি বর্তমান পরিস্থিতির ওপর একটি রহস্যজনক গল্প। তাহলে চলুন এই গল্পটি শুরু করা যাক। গল্প পাঠের আগে বলে রাখা উচিত গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। কলকাতায় অগ্রহায়ণের বিদায়কালেও এখনও সেইভাবে উত্তরীয় বাতাসের দাপট সেইভাবে রাজত্ব করতে শুরু করেনি। মধ্যরাত এবং ভোর রাতের দিকে কিঞ্চিৎ হিমের পরশ অনুভব করতে পারে শহরবাসী। ডিসেম্বরের এই মধ্যাহ্নে শহরের প্রভাবশালী এবং বর্ষীয়ান কলকাতার হাইকোর্টের বিচারপতি জাস্টিস অমলেন্দু সরকারের স্ত্রী হঠাৎই খুবই অসুস্থ হয়ে পড়েন। নাম কাজল সরকার। অমলেন্দুবাবুর শহর জুড়ে এবং তার কর্মজীবনের জন্য তার নামডাকও ছিল প্রচুর। তার দুই পুত্র সন্তান, সৌভিক সরকার ও সাগ্নিক সরকার। সৌভিক ইতালির ভেনিস শহরে এক নামজাদা অর্থোপেডিক ডাক্তার। আরেকজন ছিলেন সাগ্নিক। তিনি লন্ডনের ৩ বছর হলো MBBS পড়ছেন। কাজল দেবী দ্বিতীয় সন্তান জন্মগ্রহণের পর থেকেই একটু একটু করে শরীর খারাপ হতে শুরু করেছিল। বয়সের ভারে আরও বিভিন্ন রোগের বাসা বাঁধতে থাকে তার শরীরে। তিনি বরাবরই রোগী ছিলেন। রোগা শরীর, গায়ের রং কিছুটা চাপা এবং মুখটা ছিল বেশ মিষ্টি, ঠিক যেন জলে ভরা টলটলে দিঘির মতন। ইদানিং রক্তাল্পতা এবং তাঁর সঙ্গে ম্যালেরিয়া হওয়াতে খুবই অসুস্থ হয়ে পড়েন কাজল দেবী। কাজল দেবীর কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। শারীরিক অবনতির কারণে অমলেন্দুবাবু আর দেরি করেননি তাঁর চিকিৎসার জন্য। দুদিন অমলেন্দুবাবু উৎকণ্ঠাতে কাটে। তার এবং তার দুই সঙ্গে যোগাযোগ করেন তাদের পুত্র সন্তানের সঙ্গে। তাদের মা অসুস্থ, যথাসম্ভব তারা যেন তাদের মায়ের জন্য এই দেশে ফিরে আসে। দ্বিতীয় দিনে শারীরিক অবনতি আরও যেন দেখা যায়। কাজল দেবীর একটাই বাড়াবাড়ি হতে শুরু করে যে বমির সঙ্গে রক্ত উঠে আসে শুরু করে তার এই অবনতির থেকে তাকে আইসিইউতে ভর্তি করানো হয়। বিভিন্ন টেস্ট করে রক্তের এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায় লিভারটা অনেকটাই নষ্ট হয়ে গেছে এবং কিছুটা কিডনিতেও প্রভাব পড়েছে বিশ্রীভাবে। রক্তের প্লেটও বেশ অনেকটাই কমে গেছে। সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা বেশ গুরুতর। দিন পাঁচেকের মধ্যে কাজল দেবী জনদেবের সঙ্গে যুদ্ধে হেরে যান। তিনি ইহলোক ত্যাগ করেন। খবরটা অমলেন্দু বাবুর কাছে পৌঁছায় সকাল 7টা নাগাদ। তিনি সকালে বেরিয়ে যেতেন হসপিটালের উদ্দেশ্যে, আবার বাড়ি ফিরতেন রাত করেই। সদ্য হসপিটাল থেকে ফোন আসাতে এবং খবরটা পাওয়াতে তিনি যেন বিছানাতেই বসে রইল মিনিট 5 ধরে। যেন সমস্ত স্মৃতি ভেসে উঠল দু চোখের সামনে। কাজল দেবী ও তাঁর বিবাহিত জীবন প্রায় 26 বছরের। তিনি যখন প্রথম কাজল দেবীকে দেখেন তখন কাজল দেবী সদ্য উচ্চ মাধ্যমিক দিয়েছিলেন। কাজল দেবীর অমন টলটলে মুখটা দেখে অমলেন্দুবাবুর খুব পছন্দ হয়েছিল। অমলেন্দুবাবু খুবই ভালোবাসেন তাঁর স্ত্রীকে। তাদের সম্পর্কে ছন্দপতন হতে শুরু করেছিল সাগ্নিকের জন্মগ্রহণের পর থেকে। সৌভিকের জন্মের বছরখানেকের মধ্যেই অমলেন্দুবাবুর একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল। জমে মানুষের টানাটানিতে তিনি জিতে যান।
ঠিক তার 3 বছরের মাথায় শাগনিকের জন্ম হয়। ঠিক তার থেকেই তাদের সম্পর্কে ছন্দপতন হতে থাকে। অমলেন্দু বাবু বাদ্যযন্ত্র খুবই পছন্দ করতেন। তিনি নিয়ম করে রোজ রাতে বীণা বাজাতেন। তার বীণা থেকে রাগগুলো যেন জীবন্ত হয়ে উঠত। রাগ ভৈরব, মালকোষ, বাগেশ্বরী কিংবা রাগ কাফি। তার পছন্দের রাগ ছিল মালহার, কারণ তিনি যখন প্রথম কাজল দেবীকে দেখেছিলেন বাইরে তখন অঝোরে শ্রাবণের ধারা বইছিল। পশ্চিমী ঝঞ্ঝারের কারণে ডিসেম্বর মাসে আজও তার স্ত্রীর মৃত্যুদিনে অকাল বোধনের মতন অম্বরে মেঘের কোল থেকে টপ টপ করে বৃষ্টির ঝরে পড়ছে। তিনি দেরি না করে কাজল দেবীর কাছে যান। আজ যেন সমস্ত আবহাওয়া অমলেন্দু বাবুর মন খারাপের সঙ্গী হয়ে উঠেছে। স্ত্রীর বিয়োগের কারণে তিনি প্রচণ্ড কষ্ট পাচ্ছিলেন। সাথে সাথে 2 সন্তানকে খবর পাঠানো হয়। সৌভিক কাজের অত্যন্ত চাপের থাকার দরুন তিনি সেই দিন খবর পাওয়ার সত্ত্বেও 2 সপ্তাহ পর আসে। শাগনিক তার 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসেন। তিনি তার মায়ের মৃত্যুতে খুবই ভেঙে পড়েন। তিনি তার বাবার কাছে তার মায়ের মৃত্যুর কারণ জানতে চায়। তার বাবা বলেন যে তোমার মা তো ম্যালেরিয়ার কারণেই মারা যায়, সাথে অ্যানিমিয়া ছিল। শাগনিকের মনে যেন সন্দেহের বীজ বাঁধতে থাকে। মানুষের পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে সঙ্গে ষষ্ঠ ইন্দ্রিয় বলেও এক অদৃশ্য ইন্দ্রিয় মানুষের মধ্যে থাকে, যা মানুষের মনের অন্তঃপুরে বাস করে। শাগনিক MBBS-এর 3য় বর্ষের ছাত্র হওয়া দরুন তিনি মানবদেহের সম্পর্কে বেশ অবগত। তিনি জানতেন যে ম্যালেরিয়া আর রক্তাল্পতার কারণে মানুষ গুরুতর হয়তো অসুস্থ হতে পারে, কিন্তু এই 5 দিনের মাথায় কিছুতেই এত বাজেভাবে মৃত্যুবরণ করতে পারেন না। তিনি তার মায়ের ভালো মতন সমস্ত রক্ত পরীক্ষার রিপোর্টগুলো দেখতে থাকেন এবং অন্যান্য রিপোর্টগুলো দেখাতে তিনি পান তার মায়ের শরীরে বেশ খানিকটি পারদ অর্থাৎ মার্কারি পাওয়া যায়। আমরা সবাই জানি মার্কারি কিংবা পারদ আমাদের জন্য বিষাক্ত। তিনি যখন রিপোর্টে পারদ উদ্ধার করেন তখন তিনি মনে মনে এটা ভাবতে থাকেন, এ কি পারদ যে বিষ, কিন্তু মায়ের শরীরে পারদ আসলো কোথা থেকে? এই নিয়ে তার বাবার সঙ্গে বেশ বচসা বাঁধে। তার বাবা বলেন, কি সব বাজে বাজে বকছো? তোমার মায়ের শরীরে পারদ আসবে কি করে? আর তোমার মায়ের খাওয়া দাওয়া সেবা শুশ্রূষা সব আমি নিজের হাতে করেছি। তুমি কি বলতে চাইছো তোমার মাকে আমি হত্যা করেছি? তখন শাগনিক বলে ওঠে, আমি একবারও তা বলিনি যে তুমি আমার মাকে মেরেছ, কিন্তু মায়ের শরীরে পারদ পাওয়া গেছে। এটা আশ্চর্য এবং অবাক করার মতন কাণ্ড, কারণ ম্যালেরিয়ার যে ওষুধ এবং রক্তাল্পতার যে ওষুধ এখানে কোথাওই পারদের ব্যবহার করানো হয় না, সেটা তুমিও জানো। পারদ ইনফ্যাক্ট কোনো ওষুধেই ব্যবহার করা হয় না, কারণ এটা মানব শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত। এই সমস্ত তর্কাতর্কের মাধ্যমেই সৌভিক উপস্থিত হয় তাদের বাড়িতে। সৌভিক এই বচসার মধ্যে উপস্থিত হওয়ার দরুন অমলেন্দুবাবু যেন একটি স্বস্তি পান। তিনি অমলেন্দু বাবুকে জড়িয়ে ধরেন। শাগনিক বলেন, আরে বাবা, কি হয়েছে? তুমি হঠাৎ করে এতটা উদ্বিগ্ন হয়ে উঠেছো কেন? অমলেন্দু বাবু উৎকণ্ঠার স্বরে বলে, দেখ না বাবা, তোর ছোট ভাই কি বলছে, তোর মায়ের শরীরে নাকি পারদ পাওয়া গেছে। তখন সৌভিক শাগনিকের হাতে রিপোর্টটা নিজের হাতে কেড়ে নেয়। কেড়ে নিয়ে বলে, কই দেখি। সে দেখে যে হ্যাঁ, ঠিক
তার মায়ের শরীরে পারদ পাওয়া যায়। বলে, মায়ের শরীরে পারদ কী করে আসতে পারে? তখন রিপোর্টগুলো বেশ অনেকক্ষণ ধরেই দুই ভাই পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে হ্যাঁ, মাকে পারদ দেওয়া হয়েছে। শাগ্নি খুবই ভালোবাসত তার মাকে, কিন্তু সৌভিক ঠিক তেমনি তার বাবাকে। সৌভিক বরাবরই তার বাবাকে অনুসরণ করতেন। যেহেতু অমলেন্দুবাবু হাইকোর্টের বিচারপতি ছিলেন, শিক্ষা দীক্ষার ক্লাস সব দিক দিয়ে তার মায়ের থেকে অনেক উঁচুতে ছিলেন, কিন্তু কাজল দেবী সেই অর্থে ঠিক ভালো পড়াশুনো জানতেন না। এর জন্য তিনি তার মাকে ভালোবাসতেন ঠিকই, কিন্তু শিক্ষার অভাব থাকা দরুন তার মাকে মাঝে মাঝে ছোট করে বসতেন তার কথার মাধ্যমে। কিন্তু শাগ্নিক এমনটা ছিল না। শাগ্নিকের মন এবং স্বভাব দুই নরম ছিল, কিঞ্চিত মাত্র অহংকার ছিল না। দুই ভাই পড়াশুনোয় তুখোড় ছিল। তারা বিদেশে চলে যায় পড়াশুনোর জন্য। অমলেন্দু বাবুর সঙ্গে সৌভিকের প্রায় প্রত্যেক দিনই কথা হতো, এবং শাগ্নিক তার মায়ের সাথে প্রত্যেক দিন কথা বলত। সৌভিক বছরে একটা করে চকলেটের বাক্স তার মায়ের কাছে পাঠাতো। তার মা চকলেট খেতে বড্ড ভালোবাসতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার মায়ের শরীরে কোনো সুগারের উপক্রম দেখা যায়নি। তাই জন্যই সে বছরে একটা করে চকলেটের বাক্স পাঠাতেন। ইতালির চকলেট খুবই জনপ্রিয়, সেই দরুন তার মাকে পাঠাতেন। তার মা সন্তানের এই ছোট্ট ভালোবাসার গিফট প্রত্যেক বছর তার মায়ের জন্মদিনে পেতেন। তার মায়ের জন্মদিন ছিল 16ই আগস্ট। এই 16ই আগস্টে সৌভিক চকলেটের বাক্স তার মায়ের উদ্দেশ্যে পাঠাতেন। বেশ আনন্দ সহকারে এই চকলেটের বাক্স থেকে চকলেট সে একটা করে খেত, সপ্তাহে একদিন করে। শাগ্নিক কেন জানি না তার ভাইয়ের ওপর সন্দেহ করতে থাকে যে চকলেটের বাক্সে কিছু ছিল না তো। সে তার ডাস্টবিন চেক করে এবং মায়ের নিজের যে ঘরের আলমারি, ঘরের শোকেস সব চেক করে দেখে চকলেটের বাক্স পড়ে আছে। এই বছরে 16ই আগস্টে যে চকলেটের বাক্স থেকে সে কেবলমাত্র 4টে চকলেটই খেয়েছে, আর বাদবাকি চকলেট পড়ে আছে। ওর মধ্যে একটা দুটোর মধ্যে একটু একটু সাদা সাদা ছত্রাকও পড়তে শুরু করেছে। কেন জানি না তার সন্দেহ হলো এই চকলেটের বাক্সের ওপর। সে একটা চকলেট নিজে খেলো। খাওয়ার পর সে নিশ্চিত হতে চাইলো যে এর মধ্যে পারদ আছে কিনা, কিন্তু সে খেয়ে এটা নিশ্চিত হলো না। চকলেটের মধ্যে কোথাও পারদ নেই, তাহলে তো তার শরীরও খারাপ করত। এই করে সে হাত মুখ ধুয়ে উপরের ঘরে চলে গেল। বেশ অনেক রাত অবধি সে জেগেছিল। সে মনে করতে থাকলো ছোটবেলার কথা। অমলেন্দুবাবু প্রায় বছরের 6 মাসের মধ্যে 1 মাস তিনি কাটাতেন পুরুলিয়ার একটি গ্রামের রেস্টুরেন্ট কাম হোটেল কাম রিসর্টের মতন একটা বিশাল ব্যয়বহুল জায়গায়। তিনি ওখানে একাই থাকতেন। এই বলেই তো তিনি ছুটি কাটাতে যেতেন। অমলেন্দুবাবুর কড়া নির্দেশ ছিল ওই 1 মাসে তার সঙ্গে যেন কেউ যোগাযোগ না করে। বছরের ওই একটা মাস তিনি একা কাটাতে চান। 1 মাস তার বাবার সাথে কেউ যোগাযোগ করতো না। কিন্তু তার সন্তানরা যখন বিলেতে পড়তে চলে যায়,
তখন তিনি পুরুলিয়া যাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই সব কিছুই তার মাথায় ঘুরপাক খেতে শুরু করে। হঠাৎই দরজায় কড়া নাড়ে সৌভিক। তিনি বলেন, কি রে, এত রাত হলো, তুই এখনো ঘুমোসনি? ঘুমিয়ে পড়, আবার তো 3 দিন পর মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান আছে, সেই হিসাবে তো জোগাড়জান্তি সবাইকে আমন্ত্রণও করতে হবে। নে শুয়ে পড়। এই বলে দুই ভাই নিচে মাটিতে শুয়ে পড়ল। ওষুধ চলাকালীন তারা খুব বেশি আহার করতে পারেনি। মন খারাপ, সঙ্গে এরকম একটি অবস্থা, মায়ের অকাল চলে যাওয়া। 3 দিনের মধ্যে মায়ের শ্রাদ্ধানুষ্ঠান হয়ে যায়। সবাই এসে সবাই সহানুভূতি এবং দুঃখ প্রকাশ করে। কাজল দেবী স্বভাবে খুবই লাজুক ছিলেন এবং খুব ভালো মানুষ ছিলেন। তিনি সচরাচর কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াতেন না। তিনি নেশার মধ্যে একটা নেশা ছিল, সেটা ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের গান শোনা। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের গান প্রচণ্ড ভালোবাসতেন। ওর মধ্যেই কে যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা সিডি তার মায়ের ছবির সামনে রেখে গেলেন। কিন্তু ভিড়ভাট্টার মধ্যে তাকে দেখা গেল না। এই সিডিটা সৌভিক আবিষ্কার করে যখন সবাই চলে যায়, তার মায়ের ফটোর সামনে সেটা দেখতে পায় যে কে রেখে গেল এই সিডিটা। এখন তো সিডির যুগও উঠে গেছে, এখন তো সবাই ব্লুটুথ কিংবা অনলাইনেই গান শোনে, সিডি রেখে গেল। এই নিয়ে সৌভিক সিডিটা হাতে করে নিয়ে চলে গেল। রাত্রে শুয়ে শুয়ে সে ভাবল, সিডিটা কে দিয়ে গেল। পরের দিন সকালে সাগ্নিক স্নান করতে যাবে এমন সময় তার মায়ের ড্রয়ারটা খুলে সে একটা সাবান নিতে গিয়ে দেখে সাবানের পাশে থার্মোমিটার পড়া। থার্মোমিটারটা হাতে নিয়ে দেখে থার্মোমিটারের অগ্রভাগটা ভাঙা। আর আমরা সবাই জানি থার্মোমিটারের অগ্রভাগ গঠন হয় পারদ কিংবা মার্কারি দিয়ে। তখনই তার মনের ভেতর সন্দেহ হয় তার বাবার ওপর, যে এই কাজটি বাবা করে থাকতে পারে। তার বাবাকে তিনি জিজ্ঞাসা করে যে থার্মোমিটারে মুখ কী করে ভাঙা থাকে, থার্মোমিটার তো খুবই সাবধানীভাবে ব্যবহার করা হয়। অমলেন্দুবাবু সাগ্নিককে জবাব দেয় যে হ্যাঁ, তোমার মায়ের ম্যালেরিয়া ছিল, খুবই ঘন ঘন জ্বর উঠত, জ্বর মাপার জন্য তো থার্মোমিটার ব্যবহার করা হতো। হয়তো তোমার মা ভুলবশত কামড় ওতে দিয়েছিল কিঞ্চিত, ওর ফলে শরীরে পারদ যায় আর বিষক্রিয়ার ফলে তোমার মায়ের মৃত্যু হয় 5 দিনের মাথায়। তখন সে এটাও ভাবতে থাকে যে এটাও হয়তো সম্ভব যে মা হয়তো এর দরুনই মারা যায়। 4 দিন পর বাড়ির কাজের লোক আসে। কাজের মাসির নাম ছিল দিঘি। দিঘি এসে অমলেন্দুবাবুকে বলেন, বাবু, আজকে শিঙি মাছের ঝোল হবে না? তখন অমলেন্দুবাবু বলেন, শিঙি মাছের ঝোল খাওয়ার মানুষটাই তো নেই আর। তখন দিঘি থতমত অবস্থায় দাঁড়িয়ে পড়ে। দিঘি কিছুই জানতো না। দিঘি শেষ রান্না করে বলেছিল, দেখেন বাবু, আমি কিন্তু 3 সপ্তাহের জন্য আসবো না, আমি আর আমার পরিবার কাশ্মীর যাচ্ছি। আসলে গরিব মানুষ, এই প্রথমবার একটু কাশ্মীর যাব, আমরা অনেকে পয়সা জমিয়ে সবাই মিলে কাশ্মীর যাচ্ছি, আপনি 3টি সপ্তাহ একটু জোগাড় যন্ত্র করে নেবেন কষ্ট করে, আমি কিন্তু পারবো না। এই বলে দিঘি চলে গেছিল কাশ্মীরের উদ্দেশ্যে ঘুরতে।
দিঘি ফিরে এসে সমস্ত খবর জানার পর দিঘিও যেন ভেঙে পড়েছিল। দিঘিকে বড্ড ভালোবাসত কাজল দেবী। সমস্ত কিছু শোনার পর দিঘির চোখের জলও যেন বাঁধ মানেনি। চোখ ফেটে চোখ দিয়ে জল পড়তে থাকে। সে ঘরের ছোটোখাটো কাজ করে দিয়ে রান্না বান্না করে দিয়ে সে চলে যায়। শাগ্নি খেতে বসার সময় নুনের কৌটোটা সে তার বাবার কাছে বলে, বাবা নুনের কৌটোটা পাস করো তো। তার বাবা বলে, এই নুন আর খেতে হবে না, দেখছো না কেরম জল জল কেটে গেছে, আমি নতুন নুনের প্যাকেট কেটে দিচ্ছি। সে নতুন নুনের প্যাকেট কেটে দিয়ে বাটির মধ্যে একটু ঢেলে শাগ্নিককে দেয়। শাগ্নি সে নুন একটুখানি মিশিয়ে ভাতের সঙ্গে খায়। 4 দিন পরে বাড়িতে পুলিশ আসে শাগ্নিকের সাথে। শাগ্নিক তার বাবার উদ্দেশ্যে হাত দেখিয়ে বলে, আমার মাকে ষড়যন্ত্রভাবে খুন করেন আমার বাবা। আমার মায়ের ম্যালেরিয়া ছিল। খাবারের মধ্যে খুবই অল্প পরিমাণের পারদ মিশিয়ে মিশিয়ে আমার মাকে মারা হয়, যার ফলে তার লিভার এবং কিডনির ওপর খুব বাজেভাবে প্রভাব পড়ে এবং ম্যালেরিয়া, রক্তাল্পতা এবং পারদের বিষক্রিয়ায় সব একসাথে মিশে মা 5 দিনের মাথায় মৃত্যুবরণ করে। তখন অবনীন্দ্রবাবু বলেন, এ কী যাতা বলছো, আমি তোমার মাকে কেন মারতে যাব? তখন শাগ্নিক বলে, বাবা তোমার মনে পড়ে 4 দিন আগের কথা, যখন আমি নুন চাইলাম, তুমি বলে নুন খেতে হবে না, নুনের মধ্যে জল কাটছে। আমার তখনই সন্দেহ হয় নুনের কৌটোর মধ্যে কিছু একটা আছে। তার কিছুদিন আগে দিঘি মাসি এসেছিল। দিঘি মাসি বলছিল যে আজ শিঙি মাছের ঝোল হবে না। আর আমরা সবাই জানি যে দিঘি মাসি 3 সপ্তাহ ছিল না, সুতরাং 3 সপ্তাহ রান্না বান্না সবই তোমাকে করতে হয়েছে। তুমি আমার মাকে খুব অল্প পরিমাণে পারদ মিশিয়ে মিশিয়ে খাইয়ে খাইয়ে মাকে মেরে ফেলেছ। তখন অবনীন্দ্রবাবু সব কিছুই স্বীকার করে, নুনের মধ্যে পারদ আছে, এটা ফরেন্সিকে পাঠালেই ধরা পড়বে। অবনীন্দ্রবাবুর এই খুনের কারণ ছিল শাগ্নিক। অবনীন্দ্রবাবুর সৌভিকের জন্মের 3 বছরের মাথায় খুবই গুরুতরভাবে অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে অবনীন্দ্রবাবু আর কোনোদিনও বাবা হতে পারতেন না। কোমরের একটা রিব প্রায় ড্যামেজের দিকে চলে গেছিল। এর মধ্যেই কাজল দেবী একজন সুপুরুষের সঙ্গে আলাপ পরিচিতা বাড়তে থাকে। ওই পুরুষের নাম ছিল সুনীল। সুনীল খুব সুন্দর গান গাইতেন। কাজল দেবী বলতেন, তোমার গলাটা ঠিক সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন। তখন কাজল দেবী এবং সুনীল বাবুর মধ্যে সম্পর্ক গাঢ়তা আরও গভীর হতে থাকে। এর মধ্যেই অবনীন্দ্রবাবুর বিবাহ বহির্ভূত সম্পর্ক কাজল দেবী জানতে পেরেছিলেন। বছরে যে একবার পুরুলিয়া করে ঘুরতে যেতেন, ওইখানে উনি একজন স্ত্রী ছিলেন, তার কন্যা সন্তানও ওখানে ছিল। সেই মেয়েটিকে তিনি আইনত বিয়ে করেনি, কিন্তু ধার্মিক মতে বিয়ে করেছিলেন পুরুলিয়ার ওখানে। পুরুলিয়া যেহেতু আদিবাসীদের জায়গা, সেখানে তিনি তাদের মতো করেই বিয়ে করেছিলেন পুরুলিয়ার মেয়ে, যার নাম ছিল দিঘি। হ্যাঁ, দিঘির সাথে অবনীন্দ্রবাবুর ওই মতেই বিয়ে হয়েছিল। আর দিঘি তাদের বিবাহ বহির্ভূত সম্পর্কের দ্বিতীয় স্ত্রী, যিনি কাজের লোকের বেশে যখন তারা বিদেশে চলে গেছিল পড়তে 2 সন্তান, তখন তিনি কাজের লোক সেজে বাড়িতে আসতেন রান্না বান্না করার জন্য।
তাদের সন্তানরা যখন 12 পাস করে বিদেশে চলে যায়, তখন দিঘিকে এই কলকাতার শহরে নিয়ে আসেন অমলেন্দুবাবু। তখন আর পুরুলিয়ায় রাখেনি। তখন তিনি বলেছেন, বেশ, তুমি আমার বাড়িতে আসতে পারো, কিন্তু তুমি কাজের লোক হিসেবে আসবে। এই ঘটনা কাজল দেবী অনেক আগেই জানতেন, যার জন্য সুনীলের সঙ্গে কাজল দেবীর এক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ধর্মের কল যে বাতাসে নড়ে, সুনীল এবং কাজলের সম্পর্ক থেকে শাগ্নিকের জন্ম হয়। কিন্তু অমলেন্দুবাবু যেহেতু পূর্বে স্ত্রীকে ঠকাতে ঠকাতে শুরু করেছিলেন, এর জন্য দিঘিও অবনীন্দ্রবাবুকে ঠকাতে থাকেন। অবনীন্দ্রবাবুর অ্যাক্সিডেন্ট হওয়ার দিন 15 আগেই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন, যার জন্য অবনীন্দ্রবাবুর সন্তান দিঘির কন্যা সন্তান ছিলেন। সব মিলিয়েই পুলিশরা বুঝতে পারেন অবনীন্দ্রবাবুর যখন ভালোবাসা বিদ্বেষে পরিণত হয়েছিল, তখনই অবনীন্দ্রবাবু কাজল দেবীর শারীরিক অবনতির সুযোগ নিয়ে নুনের মধ্যে খুবই অল্প পরিমাণে পারদ মিশিয়ে থাকেন এবং সে ধীরে ধীরে ওই রান্নার মধ্যে মিশিয়ে সে খাওয়াতে শুরু করে, যাতে কাজল দেবী ধীরে ধীরে অসুস্থতার মধ্যে ঢলে পড়ে। মৃত্যু যখন হবে, তখন সবাই যেন বুঝতে পারে ম্যালেরিয়ার কারণেই কাজল দেবী মারা যান। এই সব কিছুই যেন পূর্ব পরিকল্পিত ছিল অবনীন্দ্রবাবুর। কিন্তু শাগ্নিক যদি নুনের কৌটোর ওপর সন্দেহ না করত, তাহলে হয়তো অবনীন্দ্রবাবু কোনোদিনই ধরা পড়তেন না। তখন পুলিশ নিজে অবনীন্দ্রবাবুর কাছে গিয়ে বলেন, আপনি বিচারক হয়েও এত বড় একটা অন্যায় করলেন। আপনি তো জানেন খুনের সাজা কি? 302 ধারায় মৃত্যুদণ্ড।